বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। অভিকে এমন অবস্থায় দেখে তাড়াতাড়ি ছুটে আসে তিনজনই। শ্রেয়া আর রুদ্র মিলে ধরাধরি করে ওকে একটা বেঞ্চের ওপর বসায়। বিদিশা ব্যাগের থেকে জলের বোতলটা বার করে সেটা চোখে মুখে ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে অভিকে। শ্রেয়া কিছু একটা ভয়ানক দৃশ্য কল্পনা করেই গুটি গুটি পায়ে এগিয়ে যায় আইসিইউ এর কাচের জানলার ওপর থেকে সরানো পর্দার দিকে। বুকের ভিতর অসম্ভব রকম লাফালাফি করছে হৃৎপিণ্ডটা। কি এমন দৃশ্য হতে পারে যেটা দেখে অভি জ্ঞান হারালো? তবে কি ভয়ানক কিছু? কাপা কাপা পায়ে ধীরে গিয়ে দাঁড়ালো কাঁচের দরজার বাইরে। সেখান থেকে ভেতরে চোখ পড়তেই আঁতকে ওঠে শ্রেয়া। এটা কাকে দেখছে ও? এটা তৃষা হতে পারে না। কিভাবে সম্ভব এই মানুষটা তৃষা? আইসিইউ এর বিশেষ পরিষেবার জন্য বিশেষ প্রযুক্তি দ্বারা নির্মিত বিছানার ওপর শুয়ে আছে যে নারী মূর্তিটা, সেটা তৃষা ভাবতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে শ্রেয়ার। শীর্ণ দেহ, তার মুন্ডিত মস্তক, নাকে লাগানো অক্সিজেন মাস্ক, দু হাতে গলায় বুকে অজস্র যান্ত্রিক তার বিষ্টিত একটি নারীর মূর্তি শুয়ে আছে চোখ বুজে। দেখে চেনার উপায় নেই এটাই সেই চিরপরিচিত মানুষটা তৃষা। সদা হাসি খুশি, উজ্জ্বল চঞ্চল ঝর্ণার মতন স্বভাবের মেয়েটা, যে মাতিয়ে রাখত সকলকে। এটা সেই তৃষা হতে পারে, এটা ভাবতেই ওর মাথাটা কেমন যেন টলে ওঠে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সেই দিকে। ধীরে দেওয়াল ধরে ধরে একটা বেঞ্চের ওপর বসে হাঁপাতে থাকে শ্রেয়া। মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না ও। পুরো বাকশূন্য হয়ে পড়েছে। এতক্ষণে অভিকের জ্ঞানও ফিরে এসেছে। কিছুটা ধাতস্থ হতেই আবার ছুটে যায় কাঁচের দরজার দিকে। কান্না জড়ানো গলায় নার্সকে অনুরোধ করতে থাকে একটাবার ভেতরে যেতে দেওয়ার জন্য, কিন্তু কর্তব্যরত নার্স কিছুতেই ভেতরে যাওয়ার অনুমতি দেয় না। অভিক কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে হাঁটু মুড়ে। শ্রেয়া ওকে দেখেও এক পা নিজের জায়গা থেকে নাড়াতে পারে না। শরীরটা থরথর করে কাঁপছে ও। কে কাকে সান্ত্বনা দেবে এই মুহূর্তে নিজেরাই বুঝে উঠতে পারছে না। ও যে নিজেও মারাত্মক বড় একটা ধাক্কা খেয়েছে তৃষাকে এই অবস্থায় দেখে। অভিকের কিছুতেই বিশ্বাস করতে মন চায় না যে এটা তৃষা হতে পারে। কোথায় সেই রূপ লাবণ্য? কোথায় সেই সুদীর্ঘ কালো মেঘের মতন একরাশ চুল, যেটা সব থেকে প্রিয় বস্তু ছিল, যেটার জন্য কতই না মারপিট হয়েছে দুজনের মধ্যে। দুধে আলতা গায়ের রঙের ওপর যেন কালো একটা প্রলেপ পড়েছে। শুধুমাত্র বুকের কাছটা হালকা ওঠানামাতে বোঝা যাচ্ছে এখনো প্রাণটা আটকে আছে শরীরে। গতকাল অফিসের ঠান্ডা ঘরে বসে চিঠিটা হাতে পাওয়ার আগে পর্যন্ত অভিকের কোনো ধারণাই ছিল না শুধুমাত্র একটা দিনের ব্যবধানে ওর জন্যে কি অপেক্ষা করে আছে। ওর গোটা জীবনে কত বড় একটা ঝড় আসতে চলেছে, কোথায় মোড় নিতে চলেছে ওর জীবন। সুদীর্ঘ এতটা পথ ধরে স্মৃতিচারণের যে প্রকাণ্ড সমুদ্র সাঁতরে এসেছে, তার কিনারায় পৌঁছে ওর সব থেকে ঘৃণার আবার সব থেকে প্রিয় মানুষটার এত বড় মর্মান্তিক পরিণতি দেখতে হবে কল্পনাও করতে পারেনি অভিক। কত কিছু ভেবে এসেছিল অভিক। তৃষা 3টে বছর হারিয়ে গেলেও মনে মনে ঠিকই জানতো যে অভিককে ছেড়ে তৃষা কোনো দিন ভালো থাকতে পারবে না। কোনো একদিন ঠিক ফিরে আসবে অভিকের কাছে। বরাবরই যে মেয়েটা দুর্বল ওর প্রতি, সেটা যে অজানা নয় ওর কাছে। ছোট থেকে অভিকের মুখ ফুটে না বলা কথাগুলো তৃষা কত সহজেই বুঝে ফেলত। তাহলে সেদিন কেন বুঝলো না যে অভিক ওকে ভালোবাসে? হ্যাঁ, সেদিন রাতে বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু তার কারণ যে তৃষা বুঝবে না তা তো নয়। ওই তো ওকে সারা জীবন বুঝে এসেছে। বরাবরই বদমেজাজি অভিক। তাহলে সেদিন নেশাগ্রস্ত অভিকের অনুভূতিগুলো এত কাছ থেকেও কেন বুঝতে পারল না তৃষা? সেই অভিমান বিন্দু বিন্দু জলকণার মতন জমতে থাকে 3 বছর ধরে ওর মনে। ভেবেছিল দেখা হলে অনেক ঝগড়া করবে ও মেয়েটার সাথে। আগের মতো ওর লম্বা চুলের বিনুনিটা ধরে নাড়িয়ে দেবে সজোরে। অনেক 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 ঝগড়া করবে। বুকে জমা সমস্ত রাগ অভিমান উগড়ে দেবে ওর ওপর। তারপর ওকে শক্ত করে আগের মতো বুকে জড়িয়ে নিয়ে কান ধরে ক্ষমা চাইবে। তৃষা আগের মতোই নাকের জলে চোখের জলে ভিজিয়ে দেবে অভিকের বুকের জামা। পাগলিটাকে যে কতটা ভালোবাসে সেটা জানাবে ওকে, বুকে চেপে ধরে। কিন্তু কোথায় কি থেকে কি হয়ে গেল? কাকে বলবে? কার সাথে ঝগড়া করবে? কার চুল ধরে টানবে?
কাকে বুকে জড়িয়ে ধরবে? সবকিছুই তো ছেড়ে দিয়েছিলাম তোর জন্য, কোনো পিছুটান রাখিনি। শুধু তোকে নিয়েই সুখে থাকবো, তোকেই ভালোবাসবো বলে। আরে তোকেই তো ভালোবাসতাম, তুই কেন বুঝলি না পাগলি? সারা জীবন আমাকে আমার থেকেও ভালো বুঝবি, এই দায়িত্ব তাহলে নিয়েছিলিস কেন? কোন ছোটবেলা থেকে বল? তুই তো জানিস আমি কেমন, সারা জীবনই কনফিউজড, কোনো সিদ্ধান্ত নিতে পারি না এক নিমিষে। সব কিছু জেনে বুঝে তাহলে কেন ছেড়ে গেলি ত্রিশু? আমি তোর ভালোবাসা দেখেও অগ্রাহ্য করেছি বলে তুই প্রতিশোধ নিলি ত্রিশু? এইভাবে আমায় শাস্তি দিলি? আইসিইউ এর দরজার বাইরে দুই হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল অভি। উপস্থিত তিনজনেরই তখন চোখে জল। শ্রেয়া দুই হাতের ওপরে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছে সেই কখন থেকে। অপরাধ বোধের শাস্তি যে এত দুর্বিষহ সেটা তিলে তিলে অনুভব করতে পারছে ও। সবকিছুই তো আমার চোখের সামনে ছিল, আমি তো সবটাই জানতাম, জলের মতন পরিষ্কার ছিল সবটা। তাহলে এত বড় পাপ কি করে করলাম আমি? শুধুমাত্র আমার ইগোকে স্যাটিসফাই করার জন্য? কি করে ক্ষমা করব নিজেকে? আমি তো সবকিছু জেনে বুঝে অভিকের কানে তিশার বিরুদ্ধে কথা বলে এসেছি। বারবার আমার হাত থেকে ছুটে বেরিয়ে যাওয়া অভিকের মনকে কায়দা করে আবার হাতের মুঠোয় ভরে নিয়েছি দিনের পর দিন। তৃষাকে কষ্ট পেতে দেখেও সমস্তটা বুঝতে পেরেও অভিককে ভুল বুঝিয়েছি, নিজেকে ভুল বুঝিয়েছি। অভিক তো তৃষারই ছিল বরাবর, আমি তো কোথাও ছিলাম না। অভিক যে বাধ্য হয়ে দায়বদ্ধতার খাতিরে সম্পর্কটা টিকিয়ে রেখেছিল সেটা বুঝতেও তো আমার কখনো অসুবিধা হয়নি। তাহলে কেন 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 আমি এত বড় অপরাধ করলাম? এর প্রায়শ্চিত্ত কিভাবে করব? কি করলে আমি এত বড় পাপের ক্ষমা পাবো? দুই হাতে মুখ ঢেকে ঢুকরে কেঁদে ওঠে শ্রেয়া। আজ সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী করে মৃত্যুদণ্ড দিতে ইচ্ছা করছে ওর নিজেকে। অভিক, ওঠো ভাই, ডাক্তারের সাথে দেখা করতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, সময় যে নেই হাতে। কাঁধের ওপর একটা হাতের স্পর্শে চমকে ওঠে অভিক। ওর মনে হয়েছিল তৃষা ওর কাছে সমস্ত ভুল ধারণা মিথ্যে করে ফিরে এসেছে। এই সব এতক্ষণ ধরে যা দেখছিল সব মিথ্যে, সবকিছু একটা দুঃস্বপ্ন ছিল। অভিক দেখে বিদিশা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ওকে ডাকছে। পাশেই দাঁড়িয়ে আছে রুদ্র, ওকে যেন কত নরম আর শান্ত লাগছে। অভিজ্ঞানদা, প্লিজ উঠো, এইভাবে সময় নষ্ট করো না, তোমার যে সময়ের বড় অভাব, প্লিজ চলো, ডাক্তার তোমার অপেক্ষা করছে। প্রতিটা কথা যেন অভিকের কানের ভেতর দিয়ে এক বিষাক্ত বিষের মতন ঢুকে সমস্ত শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে। অভিক দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, সময় বেশি নেই মানে? কেন, কি হয়েছে? সময় নেই কেন? সময় কোথায় চলে যাচ্ছে? তোমরা এমন বলছো কেন? আর তুই এখানে কি করছিস? তুই কি করে জানলি তৃষা এখানে থাকে? আর যখন জেনেইছিস আমায় কেন জানাসনি? আফটার অল ও আমার বিবাহিতা স্ত্রী, সবার আগে আমার জানার অধিকার আছে ও কোথায় থাকবে না থাকবে। প্লিজ অভিজ্ঞানদা, তুমি শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আর এটাও বুঝতে পারছি তুমি এখন কি ভাবছো, কিন্তু প্লিজ তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, এটা এইসব কথা ভাবার সময় নয়। তুমি আগে ডাক্তারের কাছে চলো, ওনার সাথে কথা বলো। আমি তো রইলাম তোমার মনের ঝাল মেটানোর জন্য। আমায় ক্ষমা করে দে রুদ্র, আমি সবটা না বুঝেই রাগের মাথায় অনেক খারাপ কথা বলেছি তোকে, অনেক খারাপ ব্যবহার করেছি। অনেকবার ভেবেছি তোর কাছে গিয়ে ক্ষমা চাইবো, কিন্তু সাহস হয়ে ওঠেনি ভাই, ইগো বাধা দিত বারবার। তুই আমায় প্লিজ বল কি হয়েছে? কিভাবে জানলি তুই তৃষা এখানে থাকে? আমি কেন খবর পেলাম না? নাকি তুই প্রথম থেকেই জানতিস ওর ঠিকানা? না অভিজ্ঞানদা, আমি 3 দিন আগে জানতে পেরেছি আর সাথে সাথেই ছুটে এসেছি এখানে। আমার মাথা কাজ করছিল না ওর খবর জানার পর আর এক মুহূর্ত দেরি করিনি এখানে আসতে, কিন্তু তখন আমি জানতাম না ওকে এতটা খারাপ অবস্থায় দেখতে হবে। এখানে এসে তোমার মতো আমিও ধাক্কা খেয়েছি। এই দেখো, গত পরশু আমার কাছে একটা ভিডিও আসে, আমার এক ফ্যান পাঠিয়েছিল। ভিডিওটা গত বছরের, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। দুঃখের বিষয় আমার কাছে একদিন পৌঁছায়নি, না হলে আজ হয়তো আমরা সবাই অন্য একটা দিন দেখতাম। কোনো এক অনুষ্ঠানে স্টেজ পারফরমেন্স করছে তৃষা, কোনো এক এনজিওর হয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত পথ শিশুদের জন্য অর্থ সংগ্রহ করছিল। অভিকের মনে পড়ে যায় তৃষা এগুলো আগেও অনেক করেছে, অনেক অনুষ্ঠান ও করত যেখানে কোনো বৃদ্ধাশ্রমের হয়ে সাহায্য প্রার্থনা, অনাথ শিশুদের হয়ে অর্থ সংগ্রহ, কোনো দুস্থ বাচ্চার অপারেশনের জন্য টাকা সংগ্রহ করতে এইরকম টুকটাক অনুষ্ঠান ও বরাবরই করত মেয়েটা। স্বরলিপি নেই কোনো কান্নার,
ঠিকানা নেই তো কোনো বেদনার। এ জীবন শুধু ভালোবাসা শুধু, কান্নারই নাম কেন কান্নারই নাম। সেখানে দেখা যাচ্ছে তৃষা আগের তুলনায় অনেকটাই রোগা। তৃষা মাইক হাতে গান গাইছে। তার নিতম্ব ছড়ানো সুদীর্ঘ চুলগুলো ছোট করে ছেটে কাঁধ পর্যন্ত তোলা। যে কেউ প্রথম দেখায় চিনতে না পেরে অচেনা মনে হলেও অভিকের এক বিন্দু সময় লাগেনি তৃষাকে চিনতে। সঙ্গে সেই পাগল করা গলার আওয়াজ। যে জীবনে ছিঁড়ে গেছে আজ সব সুর, সে জীবন হয়ে গেছে বেদনা বেদুর। সেই আশাহীন জীবনের নেই কোনো দাম। এ জীবন শুধু ভালোবাসা শুধু, কান্নারই নাম কেন কান্নারই নাম। স্বরলিপি নেই কোনো কান্নার, ঠিকানা নেই তো কোনো বেদনার। এ জীবন শুধু ভালোবাসা শুধু, কান্নারই নাম কেন কান্নারই নাম। ভিডিওটা দেখতে দেখতে আবার বুক ফাটা যন্ত্রণাগুলো দুকুল ছাপিয়ে কান্না হয়ে ঝরে পড়ে চোখের সীমারেখা পেরিয়ে। অভিক আজ যেন তৃষার গানের প্রতিটা অর্থ, প্রতিটা আঘাত, যন্ত্রণাও রন্ধে রন্ধে অনুভব করতে পারছে। কি যে ভীষণ ভুল হয়ে গেছে নিজের অজান্তেই, আজ তার কিনারা খুঁজে পাচ্ছে না। যে ভুলের কোনো ক্ষমা নেই, শুধরানোর কোনো রাস্তা নেই, প্রকাশ করার কোনো ভাষা নেই, শুধুমাত্র অনুশোচনার আগুনে তিলে তিলে দগ্ধ হওয়াই এর শাস্তি। এত বড় নির্বোধ কি করে হতে পারে, সেই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে অভিজ্ঞানকে। ও যে বোঝেনি তৃষার মন তা তো নয়, কিন্তু কেন? সময় থাকতে তার মূল্য বিচার করার ক্ষমতা জন্মানো না অভিকের? কেন সেই সময় সামান্য বিবেক দংশনের হাত থেকে বাঁচার জন্য তৃষাকে অবহেলা করেছিল? যে উদ্দেশ্যে এত দক্ষযোগ্য, সেই উদ্দেশ্যটাতেও এখন ওর কাছে মূল্যহীন হয়ে গেছে। তাহলে কেন সেই সময় থাকতে নিজেরা আসল চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয়নি? বড্ড বেশি কি টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছিল তৃষা ওর কাছে? আজ সেই মানুষটাই এত অমূল্য হয়ে লাভ কি? তার যে ফেরার আশা খুবই ক্ষীণ। যখন সময়টাই ফাঁকি দিয়ে পেরিয়ে গেছে আঙুলের ফাঁক দিয়ে, তখন কেন বোঝেনি তার গুরুত্ব? এবার কি করে সব ঠিক হবে? কি করে সব ঠিক করতে পারবে ও? না না, আমায় সব ঠিক করতেই হবে। আমি ভেঙে পড়তে পারি না। এইভাবে তৃষাকে আমি হারাতে পারবো না। তাহলে তো আমি বাঁচবো কি নিয়ে? আমি যে শেষ হয়ে যাব। তৃষা ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। এই পৃথিবীতে অভিজ্ঞান থাকবে আর তৃষা থাকবে না, এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। না না না, কিছুতেই না। আমি কিছুতেই তোকে আমায় ছেড়ে চলে যেতে দেবো না ত্রিশু। মনে মনে কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই উঠে দাঁড়ায় অভিক। ব্যস্ত সমস্ত হয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখে আর বলতে থাকে, ডক্টর কোথায়? ডক্টরের কেবিনটা কোন দিকে? আমায় নিয়ে চলো বিদিশা বৌদি, আমি ডক্টরের সঙ্গে কথা বলবো। সত্যি আমার কাছে সময় নেই। আমায় তৃষাকে সুস্থ করতেই হবে। বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে ওকে সবার কাছে। ওর স্বপ্নের সুখের সংসার ফিরিয়ে দিতে হবে আমায়। যা যা হারিয়েছে, যা যা আমি ওকে দিতে পারিনি, দিনের পর দিন যত কষ্ট দিয়েছি জেনে বুঝে, যা যা অন্যায় ওর সাথে করেছি, অবহেলা করেছি, উপেক্ষা করেছি, সব কিছু ফিরিয়ে দিতে হবে আমায়। ওকে প্রায়শ্চিত্ত করতে হবে আমায়। বিদিশা নিজের শাড়ির আঁচল মুখে চাপা দিয়ে ঢোকরে কেঁদে ওঠে অভিকের অবস্থা দেখে। কেমন যেন অসহায় লাগে নিজেকেও। রুদ্র উঠে দাঁড়িয়ে অভিকের কাঁধে একটা ভরসার হাত রেখে শান্ত গলায় বলল, চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। চল চল চল, আর একটিও সময় নেই, খুব তাড়াতাড়ি করতে হবে সবকিছু। রুদ্রের চোখেও জল টলটল করছে। অভিজ্ঞানকে প্রথম তৃষার জন্য এতটা উতলা হতে দেখছেও। নিজেকে কোনো মতো সংবরণ করে ডাক্তারের কেবিনের দিকে রওনা হয় ওরা। আপনি গত 3 বছর আপনার স্ত্রীর কোনো খোঁজ রাখেননি, এটা জেনে আমি অবাক হচ্ছি। ডক্টর ত্রিপাঠী বেস্ট আশ্চর্য গলায় বলল অভিককে। অভিক, রুদ্র আর শ্রেয়া তখন ডক্টরের কেবিনের উল্টো দিকে বসে আছে। সকলেরই কপালে দুশ্চিন্তার ভাঁজ। যদিও রুদ্র এই 3 দিনে অনেকটাই জানে বর্তমান পরিস্থিতি সম্পর্কে, তবুও কোথাও যেন মনে হয়েছে ওর কিছু একটা এখনো জানা বাকি আছে ওর। 3 দিন আগে যখন তৃষাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তখন ডক্টর ত্রিপাঠী রুদ্রকেই ওর স্বামী ভেবেছিলেন। যখন জানতে পারলো যে রুদ্র শুধুমাত্র বন্ধু, তখন কিছু একটা যেন লুকিয়ে জানুন। তাই সেই কারণেই সত্যিটা জানতে আসা। কোনো উপায় ছিল না ডক্টর? আমি কি করে জানবো
যেই মানুষটা নিজের ইচ্ছায় হারিয়ে যেতে চায় তাকে খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব বলুন? আপনি প্লিজ দয়া করে আমায় বলুন ওর কি হয়েছে, এই রকম হাল কি করে হলো ওর? অভিক কান্না জড়ানো গলায় উদ্বিগ্ন হয়ে বলল। ডক্টর ত্রিপাঠী গম্ভীর গলায় বললেন, সি ইজ সাফারিং বাই ক্যান্সার 4th স্টেজ। আর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের হাতে আর কিছুই করার নেই। উনি যখন তখন মারা যেতে পারেন। কথাটা শোনা মাত্র যেন বজ্রপাত হলো অভিকের মাথায়। শ্রেয়াও বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে ডাক্তারের দিকে। ওর তো সেই তখন থেকেই মুখের সমস্ত কথা বন্ধ হয়ে গেছে যখন থেকে তিশাকে ওই অবস্থায় দেখেছে। কি বললেন আপনি? ক্যান্সার? নিজের ইন্দ্রিয়গুলোর ওপর যেন বিশ্বাস হচ্ছে না অভিকের। না, এ হতে পারে না। তৃষা আমায় ছেড়ে যেতে পারে না। এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? আপনি মিথ্যে কথা বলছেন। আমার সাথে ওর অনেক বোঝাপড়া বাকি আছে। এত তাড়াতাড়ি সবকিছু শেষ করে চলে যেতে পারে নাও। আমায় যে ওর কাছ থেকে অনেক শাস্তি পাওয়া বাকি আছে। এখনো অনেকগুলো দিন আমাদের একসাথে থাকা বাকি। আমরা যে একটা দিনও বিয়ের পর একসাথে ভালোভাবে কাটাইনি ডক্টর। নিজের বোকামির জন্য এতটুকু শান্তি দিতে পারিনি ওকে। সেই সমস্ত দিনগুলো শুধু আসলে ওকে ফিরিয়ে দেওয়া বাকি। এইভাবে সর্বহারা করে ও আমায় কিছুতেই ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই না। আবার কান্নায় ভেঙে পড়ে অভি। আপনি কোনো একটা উপায় বের করুন ডক্টর। যত টাকা লাগে আমি দেব। আমার সর্বস্ব বিক্রি করেও যদি ওকে বাঁচাতে হয় আমি তাই করব। আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়েও যদি ওর জীবন ফিরে পাই আমি সেটাই করব। আপনি শুধু ওকে বাঁচান ডক্টর। যে নিজের থেকে বাঁচতে চায় না তাকে বাঁচানো যায় না মিস্টার সেনগুপ্ত। উনি প্রথম থেকেই বাঁচতে চাননি। উনি কোনোদিনই নিজের চিকিৎসা করাতে চাননি। নিজেকে সুস্থ করে তোলার কোনো ইচ্ছেই ওনার মধ্যে ছিল না। না হলে এত বড় ঘটনা ওনার সাথে ঘটার পরেও উনি কিভাবে এত বড় একটা ডিসিশন নিলেন আমি জানি না। যথেষ্ট শিক্ষিত এবং সচেতন মহিলা উনি, কিন্তু দুঃখের বিষয় হলো উনি ওনার ট্রিটমেন্টের সুযোগই নিজেই কাউকে দেননি। দেখুন, কোমার পেশেন্টও অনেক সময় বেঁচে ফেরে, কারণ সে বাঁচতে চায়, ট্রিটমেন্টে সাড়া দেয়, কারণ ভেতরের সাইকোলজিক্যাল পার্ট পেশেন্টকে সাপোর্ট করে। ওই সমস্ত সূক্ষ্ম অনুভূতিগুলোকে ভাষায় প্রকাশ করে বলা যাবে না। আমি তখন ওনার কেমোথেরাপি শুরু করি তখন অনেক দেরি হয়ে গেছে। উনি তখনও নিয়মিত আসতেন না। মিসেস বিদিশাই জোর করে আনতেন ওনাকে। মানে কি বলতে চাইছেন আপনি? ক্যান্সারটা হলো কিভাবে? কিসের থেকে ক্যান্সার হয়েছে ওর? উদ্বিগ্নতা চরম সীমায় পৌঁছে যায় অভিকের। আমি ঠিকই ধরেছিলাম। আপনি হয়তো জানেন না আসল ঘটনা। কি ঘটনা ডাক্তার? কি হয়েছিল ওর? আবার বুকের ভেতরে রাজধানী ছোটে অভিকের। উনি একজন ব্রুটালি রেপড ভিকটিম। চমকে ওঠে অভি, সাথে রুদ্র। বিস্ফোরিত দৃষ্টিতে দম বন্ধ করে ডক্টরের দিকে তাকিয়ে থাকে অভি। হৃৎপিণ্ডটা যেন হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সেই ঘটনার ফলে ওনার ইন্টারনাল বেশ কিছু পার্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়। সঠিক সময় ট্রিটমেন্ট হলে উনি সম্পূর্ণ সুস্থও হয়ে যেতে পারতেন। কিন্তু উনি আমার কাছে এসেছিলেন গত বছর, যখন রোগটা অনেকটাই ছড়িয়ে পড়েছিল ভিতরে। কিন্তু উনি সেগুলোকে গুরুত্ব দেয়নি সেই সময় থেকে। বরাবরই উপেক্ষা করে গিয়েছিল রোগটাকে, যার ফলে ক্ষতিগ্রস্ত অংশগুলি কোনোদিনই রিকভার হয়নি। পুরনো ক্ষত ইনফেকশন হয়ে ভিতরে ভিতরে সেটা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হয়। দেখুন, গ্যাংরেপ হওয়া মহিলাও সময়ে চিকিৎসা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটা আমি একজন ডক্টর হিসেবে বলছি। কিন্তু সামান্য কাটাছাড়া অংশ উপেক্ষা করার ফলে, গুরুত্ব না দেওয়ার ফলে ভবিষ্যতে অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেটা ক্যান্সারে পরিণত হয়েছে পরবর্তীকালে। ওনার ক্ষেত্রেও তেমনই হয়েছে কিছুটা। ক্ষত খুব বেশি গুরুতর না হলেও চিকিৎসার অভাবে সেটা ভেতরে ভেতরে ইনফেকশন হয়ে আজ এই অবস্থা হয়েছে। শরীরের ওপরের অংশে কোনো কিছু আঘাতপ্রাপ্ত হলে সেটা সঠিক চিকিৎসা না হলে, কেবল ওষুধ প্রয়োগ না করলে যেমন ইনফেকশন হয়ে সেটা দগদগে ঘায়ে পরিণত হয় এবং তার থেকে পুঁজ রক্ত বেরোতে থাকে, তেমনি এক্ষেত্রেও কিন্তু সেই রকমই হয়েছে। শরীরের অভ্যন্তরীণ ক্ষতগুলো আমরা চোখে না দেখতে পারলেও সেগুলি অবহেলার ফলে ভবিষ্যতে অনেক বেশি ক্ষতিকর হয় যদি সঠিক সময়ে তার সুচিকিৎসা করা না হয়। তো ওনার ক্ষেত্রেও সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে ভেতরে ভেতরে ক্ষতগুলি ঘায়ে পরিণত হয়েছিল। সেই ইনফেকশন থেকেই বহুদিন যাবৎ কোনো রকম চিকিৎসা না হওয়ায় ওটা ক্যান্সারে পরিণত হয়েছে। মিসেস দাস যেদিন আমার কাছে তৃষা ম্যাডামকে নিয়ে আসেন সেদিনও নাকি উনি আসতে চাননি।
গত বছরের কথা বলছি আমি। উনি কিছুতেই নিজের ট্রিটমেন্ট করাতে চাইছিলেন না, জোর করে ধরে বেঁধে এনেছিলেন উনি। প্রথমে আমি ওনাকে অনেক বুঝাই যে অন্তত নিজের সন্তানের জন্য আপনাকে বাঁচতে হবে, সুতরাং আপনার ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার কিছু হয়ে গেলে আপনার সন্তান ভেসে যাবে। তখনও আমি ওনাকে পরীক্ষা করে দেখিনি যে রোগটা কতটা ছড়িয়েছে। যখন দেখি তখন নিজেই হোপলেস হয়ে পড়েছিলাম। নিজের সন্তানের জন্য কথাটা কানে যেতেই আরও একটা বড়সড় ধাক্কা খায় অভি। আশ্চর্যচকিত দৃষ্টিতে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর ভাঙা ভাঙা গলায় বলে, সন্তান? মানে মানে কার সন্তান? ডক্টর ত্রিপাঠী অবাক হয়ে বলেন, আপনি এখনো জানেন না যে ওনার একটা প্রায় বছর 2 সন্তান আছে? অবশ্য আপনি তো আজই। সেই ধর্ষণকারীর বিরুদ্ধে উনি কেন মামলা দায়ের করেননি আমি আশ্চর্য হয়ে যাই ভাবলে। উনি আমায় একটা কথাই বলেছিলেন, আজও মনে আছে, শারীরিক ধর্ষণ মনের ধর্ষণের থেকে বড় নয় ডাক্তারবাবু। শরীর কেটে টুকরো টুকরো করে দিলেও ততটা কষ্ট হয় না যতটা মন ভাঙলে হয়। সেই যন্ত্রণা থেকে মৃত্যু যন্ত্রণা অনেক সহজ হয় ডাক্তারবাবু। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেই কারণেই পরিবার থেকে বিতাড়িত হয়েছিলেন উনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের মানুষ একজন ধর্ষিতাকে সাপোর্ট করে না। পরিবারের সম্মানের খাতিরে তাকেই পরিবারচ্যুত করে দেয়। সমাজ এখনো আমাদের অনেক নিচের স্তরে বাস করে, তাই হয়তো ওনারও একই পরিণতি হয়েছিল। আপনি সত্যিই জানেন না যে ওনার সাথে এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছিল? অন্তত স্বামী হয়ে আপনার উচিত ছিল স্ত্রীর পাশে থাকার, একসাথে লড়াই করার, পুলিশের সাহায্য নেওয়ার। অভিক স্তম্ভিতের মতো বসে আছে। ওর কান দ্বারা আর কোনো কথা ঢুকছে কিনা সন্দেহ। আপনারা শিক্ষিত মানুষ, আমরাও যদি অশিক্ষিতের মতো সমাজের দোহাই দিয়ে অরাজকতা পাইয়ে দিই, তাহলে আর সমাজের শিক্ষার কি মূল্য থাকলো বলুন তো? আমি একটা জিনিস খুব আশ্চর্য হই যে উনি একজন ধর্ষিতা হয়ে নিজের হয়ে লড়াই তো করেনি না, বরং সেই ধর্ষণকারীর সন্তানকে জন্ম দিয়েছে। ডক্টর ত্রিপাঠী এত কিছু এক নাগাড়ে বলে চললেন। এতক্ষণ সমস্ত কথাই অভিকের কান পর্যন্ত পৌঁছেছে কিনা জানা নেই। অঝোর ধারায় 2 চোখ দিয়ে শুধু বৃষ্টি নেমেছে। কাপা কাপা গলায় মাথা নিচু করে বলল, সেই ধর্ষক আমি ডক্টর।